জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আনুষ্ঠানিক দাখিল রবিবার। অবৈধ নির্বাচন ও কারচুপির মামলা, হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে। 2023 সালের খুলনায় বিএনপির কর্মী সভায় হামলা মামলায় হুকুমের আসামি শেখ হাসিনা। বিএনপির সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে ইইউ, জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর সরকার, দ্রুত ফল প্রকাশের আশ্বাস শিক্ষা উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণহত্যার প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আগামী রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-তে আলোচিত এই মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দায়ের করা হবে। বৃহস্পতিবার প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, মামলার তদন্তে 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও চূড়ান্ত অভিযোগপত্রে কতজনকে দায়ী করা হবে সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি। 13 জানুয়ারি এই মামলায় শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। মামলায় 4 আসামি কারাগারে রয়েছে। তারা হল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। তদন্ত প্রতিবেদনে 30 জন দেওয়া হয়েছে। আমরা পর্যালোচনা করে দেখব যে তাদের বক্তব্যের সাথে কেউ যোগ হবে বা বিয়োগ হবে, সংযোজন বা বিয়োজন হলে এটা হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, প্রহসন ও ডামি নির্বাচনের মধ্য দিয়ে হাবিবুল আওয়াল জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। দেখুন আমার করা একটি রিপোর্ট। রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনের নির্বাচনের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার সাবেক সিইসির 10 দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। এই প্রহসনের নির্বাচনের দায়-দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে বিগত সময়ে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং নিজের ঘাড়ে কোনো দোষ নেওয়ার চেষ্টা করেন নাই এবং উনি নিজের কর্মকাণ্ডকে ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। একই মামলায় সাবেক সিইসি নুরুল হুদাকে গত 23 জুন 4 দিনের রিমান্ডের অনুমতি দেয় আদালত। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এই মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
2023 সালের 19 মে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির কর্মী সভায় গুলিবর্ষণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের গুরুতর আহতের ঘটনায় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামিসহ 156 জনকে আসামি করা হয়েছে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বাদী হয়ে সকালে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালে এজাহারটি দাখিল করেন। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শরীফ হোসেন হায়দার এজাহারটি আমলে নিয়ে পরবর্তীতে নির্দেশ দেবেন বলে জানান। এজাহারে অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হল শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল ও শেখ সোহেল এবং তার অপর দুই ভাই, সাবেক প্রতিমন্ত্রী মনোজান সুফিয়ান, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। এছাড়া এজাহারে একাধিক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন গণমাধ্যম কর্মীর নামও রয়েছে। নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বলেন, আগামী ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে, এতে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি আছে। আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। স্বচ্ছভাবে পার্লামেন্ট চলমান থাকবে বলে প্রত্যাশা ইউর। তিনি জানান, আগামী দিনে অনুদান ঋণের বাইরে গিয়েও উন্নয়নের অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন একমত পোষণ করেছে এবং এর জন্য ফান্ডিং করতে চায় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর। তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে নিশ্চিতভাবে সবাই, এগুলো তো স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে যেগুলো একটা নির্বাচিত সরকারের সাথে সবাই স্বস্তি বোধ করে। তো এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। নির্বাচন মূলত নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রিত ও দুর্বল করতে চাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করলেই কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো মজবুত হবে না, এর জন্য প্রয়োজন ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতে কেউ স্বৈরাচার হয়েছিল বলে নির্বাহী বিভাগকে তো বিলুপ্ত করা যাবে না। নির্বাহী বিভাগকে দুর্বল করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা নিশ্চিত হবে, এমন ভাবনার কোনো কারণ নেই। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য হতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে যত আলাপ আলোচনা চলছে তার চেয়ে বেশি চলছে খানাপিনা নিয়ে। তবুও সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। ঢাকার যানজট মাথায় রেখে, হাতে সময় রেখে বের হওয়ার প্রথম দিনের পরীক্ষায় সময় মতো কেন্দ্রে আসতে পেরেছেন শিক্ষার্থীরা। প্রশ্ন পরীক্ষা নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী, অভিভাবক সবাই। করোনার আগ্রাসন বাড়তে থাকায় ছিল স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশের নিয়ম। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা, যাতে ৯,৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২.৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রে আসা অভিভাবকরা বলছেন, হাতে সময় নিয়ে বের হওয়ায় পড়তে হয়নি যানজটের ভোগান্তিতে। না, আল্লাহর মতে যানজট ছিল না, ঠিক মতোই আসতে পারছি। রাস্তায় যানজট ওরকম ছিল না, তবে যে মোড়গুলোতে বিশেষ করে আপনারা যে 14 নম্বর যে মোড়টা, ওখানে একটু যানজট ছিল আর কি। শুধু দেওয়া আছে যে ভাষানটেক গভর্নমেন্ট কলেজ, তো ভাষানটেক তো আর ছোট জায়গা না, সেই হিসেবে কলেজ আমাদের পাইতে দেরি হয়েছে। আমরা সকালে 8টা বাজে বের হয়েছি, কোনো প্রবলেম হয়নি। ওরা নিয়ম ডিসিপ্লিন ভালোই ছিল, লাইন ধরে সবাইকে ঢুকতে দিয়েছে এবং সবাইকে মাস্ক ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।
রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি করছে সরকার, সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলছেন, লিখিত পরীক্ষা কিছুটা সহজ হলেও কঠিন ছিল এমসিকিউ প্রশ্ন, তবে সব মিলিয়ে ভালো ফলাফল প্রত্যাশা তাদের। আলহামদুলিল্লাহ, পরীক্ষা অনেক ভালো হয়েছে, প্রশ্ন অনেক খুবই সহজ হয়েছে। এমসিকিউটা একটু কঠিন ছিল, কিন্তু প্রশ্নটা সিকিউ প্রশ্ন একটু সহজ আসছে। সিকিউ ইজি ছিল, এমসিকিউ অনেক হার্ড ছিল। পরীক্ষা একদম ইজি, কোনো একদম কমন কোশ্চেন সব। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, কিন্তু বাকি যেগুলো ছিল সেগুলো ইজি ছিল। এইচএসসি ও সমমান পরীক্ষার লিখিত পর্ব শেষ হবে 10 আগস্ট। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও স্বাস্থ্যবিধি মেনে ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ৩০৭টি কলেজ থেকে মোট 1,02,869 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষা বোর্ড জানায়, এবার 115টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য মোট 40টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলায় 290টি প্রতিষ্ঠানের পরীক্ষা 106টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এবছর 78,994 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কড়া নজরদারির মধ্যে প্রতিটি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা হয়েছে। কোভিড, ডেঙ্গু এগুলো নিয়েও আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সকলে নির্দেশনা দিয়েছেন। আমরাও সেই নির্দেশনাগুলো ক্যান্টে ক্যান্টে পৌঁছে দিয়েছি, প্রতিষ্ঠানে পৌঁছে দিয়েছি অনেক আগেই। তারা সেই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন এবং আমরা মনিটরিং করছি। এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 322টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 69,683 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হয়েছে। বিভাগের 8 জেলার 64টি কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছে 1,07,768 পরীক্ষার্থী। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে 258টি পরীক্ষা পরিদর্শক টিম গঠন করা হয়েছে। রংপুর জেলার ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখি সব স্বাভাবিক রয়েছে এবং যে পরীক্ষার যে পরিবেশ এখন পর্যন্ত আমি যে কটা কেন্দ্র দেখেছি এবং আমার কাছে যে সকল খবরগুলো এসেছে সবগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দিনাজপুর জেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 21,685 জন শিক্ষার্থী। নাটোরে 38টি কেন্দ্রে মোট 16,915 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। টাঙ্গাইলে 67টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে 32,613 পরীক্ষার্থী। এদিকে সকালে শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক শরীফা হক সহ সংশ্লিষ্টরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আটক সাংবাদিকদের জামিন দেয়া না দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ নাই বলে চ্যালেঞ্জ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাংবাদিকদের সুরক্ষা নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনায় এই চ্যালেঞ্জ দেন তিনি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ মামলা নিলে পৃথিবীর কোনো আইন তা ঠেকাতে পারে না। সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিককে আটক করা হয়নি বলে জানান। উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচার করলেও তাদের বিরুদ্ধে সরকার কোনো মামলা দিচ্ছে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বেশিরভাগ গণমাধ্যমের কোড অব কন্ডাক্ট নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতা আছে, তবে সরকার সত্যিকারের সেবক হিসেবে কাজ করছে। অভিযোগ করেন, অনেকের তদবির নিয়ে আসলে তা না শুনলে তাকে ভারতের দালাল বলে আখ্যা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিগত সরকারের 16 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত দেশের 977টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। নাম পরিবর্তন হতে যাওয়া অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ,
মেগা সেতু, সড়ক স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। এদিকে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ভারতে মোট বিদ্যুৎ চাহিদার 24%, পাকিস্তানে 17.16%, শ্রীলঙ্কায় 39.7% উৎপাদন হলেও বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র 5.6% সৌরবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। এছাড়া চলতি বছরে হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন না হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 8 জনের। এর মাঝে এই হাসপাতালগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা চলছে আক্রান্তদের। মশারিও জুটছে না, হাসপাতালের অধিকাংশ ফ্যানই নষ্ট, অপরিষ্কার বাথরুম। বরিশাল প্রতিনিধি শাহিন হাসানের রিপোর্ট। এ চিত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। ডেঙ্গু রোগীদের মশারির নিচে রেখে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম থাকলেও বাস্তব তার বিপরীত। নানা ক্ষেত্রে অব্যবস্থাপনা হাসপাতালটিতে, তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। নষ্ট লিফটের কারণে গুরুতর রোগীদেরও সিঁড়িতে ওঠানামা করতে হয়। এছাড়া অনেক ফ্যান বিকল, গরমে সুস্থদেরও অসুস্থ হয়ে যেতে হয়। ডেঙ্গু রোগীদেরকে আরেকটু সচেতনতার সাথে মশারি টানিয়ে এবং ভালো জায়গায় রেখে চিকিৎসা করা উচিত। বাথরুমে যে যাব ওখানে ময়লা, দুর্গন্ধ, আবর্জনা, বসার কোনো অবস্থা নেই। আর এখানে 5টা ফ্যান, একাধারে 5টা ফ্যান বন্ধ। রোগীরা লিফটে যাইতে পারছে না। এগুলো যদি কর্তৃপক্ষ নজর দেয় তাহলে রোগীদের জন্য আরও সহজ হইবে। ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে। 6 তলায় হলো কাজ চলতেছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিছু কোনো জায়গায় দেখা যায় যে ছাদ থেকে পানি পড়তেছে, যার কারণে ফ্যানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা একটা সমস্যা আছে। ওইটা হয়তো বাথরুম, আসলে পেশেন্টের তুলনায় তো বাথরুম কম, এটা তো একটা সমস্যা। ডেঙ্গু নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এখন আমরা ডেঙ্গু কিট আমাদের যথেষ্ট পরিমাণে আছে এবং স্যালাইনও মজুদ আছে। আমাদের তো 500 বেডের হসপিটাল এটা, কিন্তু রোগী থাকে 2000-এর উপরে। তা যেখানে 4 গুণ রোগী যদি থাকে তাহলে তাদের তো একটু সমস্যা হবেই। বরিশাল বিভাগের ডেঙ্গু রোগীর চিকিৎসাধীন 432 জন। বিভাগের 6 জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 3942 জন। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। জয়পুরহাটের বাসিন্দা হেদায়েত হোসেন শিপলু বাণিজ্যিকভাবে 45 বিঘা জমিতে বিদেশি ফল ড্রাগন ফ্রুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। এখানকার ড্রাগন অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সরকার থেকে সহযোগিতা পেলে এই ফল বিদেশে রপ্তানির আশা এই কৃষি উদ্যোক্তার। ড্রাগন ফ্রুট চাষে তাকে সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা হেদায়েত হোসেন শিপলু চাকরি করেন রাজধানী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এর পাশাপাশি 2024 সালে শখের বশে নিজ এলাকা কোকতারা তালতলী ছোট যমুনা নদীর পশ্চিম কোল ঘেঁষে 45 বিঘা বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে তুলেছেন ড্রাগন ফ্রুট পল্লী। এই ড্রাগন ফ্রুট উৎপাদনে উদ্যোক্তার পাশাপাশি কাজ করছেন আদিবাসী সহ প্রায় 50 জন নারী পুরুষ। এদিকে গুণগত মান ভালো ও চাহিদা থাকায় স্থানীয় ব্যবসায়ী ও অনলাইন ক্রেতাদের কাছে ভিনদেশি এই ফলের কদর বেশ। আমার এলাকায় এত বড় বাগান আমি আসলে জানতাম না, দেখি নাই। আজকে দেখে এত ভালো লাগলো, মুগ্ধ হয়ে গেলাম। 40-45 জন আদিবাসী এখানে কাজ করি আমরা মাসে 12,000 টাকা পাই। চাকরির পিছনে না ছুটে আমি মনে করি যদি কৃষি খাতের দিকে আমরা ফোকাস করি তরুণ সমাজ, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আমরাও এরকম একটা বাগান তৈরি করার চেষ্টা করব। ব্যাপক উৎপাদন হলে লাভবান হওয়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান, আশা এই কৃষি উদ্যোক্তার। আশা করতেছি এটা খুব ভালো একটা প্রোডাকশন পাবো এই সিজনে। তো এখানে কম বেশি মিলে প্রায় 1 লক্ষ পিস গাছ আছে এই জায়গায়। এই বছরে আমাদের টার্গেট আছে প্রায়
150 টন সেল করার, সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি করি। এই ন্যাচারাল হওয়ার কারণে আমাদের এই ড্রাগনের ব্যাপক চাহিদা, এবং এই শুধু এটাই না, আমরা জৈবটের চাহিদা পূরণ করে ঢাকা সহ দেশের বাইরে ড্রাগন এক্সপোর্ট করতেছি। ড্রাগন ফ্রুট উৎপাদনে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ড্রাগন যাতে নিরাপদভাবে উৎপাদন হয় সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সহযোগিতা করছে এবং তিনি নিরাপদভাবে ড্রাগন উৎপাদন করছেন, সেখানে জৈব সার ব্যবহার করছেন, জৈব বালাইনাশক ব্যবহার করছেন। পুরোদমে উৎপাদন হলে এই ফল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসবে এমন আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খুলনা শিপইয়ার্ডে নির্মিত 3টি নতুন ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা খালিশপুর নেভাল জেটিতে কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া এই বোটের মাধ্যমে নৌবাহিনী আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বাড়বে বলে জানান নৌবাহিনী প্রধান। বলেন, বিশাল সামুদ্রিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকল্পে যুদ্ধ ও সার্বিক কর্মকাণ্ডে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তারই ধারাবাহিকতা নৌবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা আজ সংযোজিত হয়েছে। এছাড়া সমুদ্র এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাহাজ 3টিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান শেখ, লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোহেল রানা ও লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাফর উদ্দিন বিশ্বাস। কমিশনিং অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জাহাজের কর্মকর্তা ও নাবিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে আরও 18 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলম জানান, ভোর রাতে 12 জন ব্যক্তিকে পুশিন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে কিভাবে তাদের পুশিন করেছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা সবাই ভারতে শ্রমিক হিসেবে কাজ করত। পুশিন হওয়াদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে বিজিবির তত্ত্বাবধানে। অপরদিকে বৃহস্পতিবার ভোর রাতে পানছড়ি সীমান্ত দিয়ে 6 জনকে পুশিন করা হয়। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত 160 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। মাদক সেবন থেকে দূরে থাকতে সবাইকে আহ্বান জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। দিবসটি উপলক্ষে ময়মনসিংহে শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ তার কার্যালয়ে কর্মসূচি উদ্বোধন করেন। এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করে। হবিগঞ্জে দিবসটি উপলক্ষে উৎসব বন্ধন র্যালি ও আলোচনা সভা হয়েছে। পঞ্চগড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে দিবসের সূচনা হয়, পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বগুড়ায় জেলা প্রশাসক হোসনা আফরোজ তার কার্যালয় চত্বরে দিবসটি উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করে। নাটোরেও নানা আয়োজনে পালন হয়েছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। ব্রাহ্মণবাড়িয়ায় সিঙ্গারবিল ইউনিয়নের চাওড়া কবি সানাউল হক কলেজ মিলনায়তনে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। ঝিনাইদহের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এ সময় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর 29তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সভা হয়। হাইব্রিড পদ্ধতির পাশাপাশি সভা হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও। সভায় সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান মোহাম্মদ নবিউল্লাহ। সভায় কোম্পানির উপদেষ্টা এম কামাল উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান এ এম এরশাদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান মজুমদার, পরিচালক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক নুরুল আজিম সানি, পরিচালক আহমেদ রেফায় আলিফ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হাসান উদ্দিন শিকদার, স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান মোহাম্মদ সালাম ওবায়দুল করিম উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় শেয়ার হোল্ডার বিন্দু, স্ট্যাটিউটরি অডিটর, স্ক্রুটিনাইজার অডিটর এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমদ সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ওরা উপস্থিত ছিলেন। সভায় 29তম বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি শেয়ার হোল্ডারদের মাধ্যমে সর্বসম্মতিক্রমে
অনুমোদিত হয়। এ সময় কোম্পানির সব শেয়ার হোল্ডারকে 2024 সমাপ্ত বছরের জন্য 10% নগদ লভ্যাংশ দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে জয়পুরহাটে। শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অন্তত 600 পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ শুভ। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বিকেলে সিলেট বিভাগীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শিশু কল্যাণ বোর্ড সভা হয়েছে গাইবান্ধায়। দুপুরে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান। ঝিনাইদহে 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীরা। সকালে বিদ্যুৎ অফিসের সামনে চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চাল বিক্রির অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আনন্দবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভি। মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এদিকে দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কুড়িগ্রামে। দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এছাড়া র্যালি ও আলোচনা সভা হয়েছে নীলফামারীতেও। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। বরিশালের গৌর নদীতে অনুষ্ঠিত হল প্রীতি ফুটবল ম্যাচ। পালরদি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করে দক্ষিণ বিজয়পুর ও আশুকাঠির যুবক ও তরুণরা। গৌর নদী একাদশের মুখোমুখি হয় ফরিদপুরের ভাঙ্গা একাদশ। উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ সাজ্জাদ জহির হান্নান, গৌর নদী পৌরসভার সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম সহ বিপুল দর্শক খেলা উপভোগ করেন। মাদক থেকে যুব ও তরুণদের দূরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আনুষ্ঠানিক দাখিল রবিবার। অবৈধ নির্বাচন ও কারচুপির মামলা, হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে। 2023 সালে খুলনায় বিএনপির কর্মী সভায় হামলা মামলায় হুকুমের আসামি শেখ হাসিনা। বিএনপির সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক। নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে ইইউ, জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর সরকার। দ্রুত ফলাফল প্রকাশের আশ্বাস শিক্ষা উপদেষ্টার। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।